বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকো উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই বিকালবেলায় আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন, সেই এয়ারপোর্ট থেকে নামার পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়ও, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি, যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, নির্ভয়ে ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে। তা আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। তো সামনে যেই রাস্তাটা অনেক দিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম, এই সোজা রাস্তাটা কোথায় গেছে? তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম, এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি, আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যেই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম কিছু, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাতারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে। আপনারা নিজেরাই শুনলেন, বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাতারবাড়ি থেকে শুরু করে ভিতরে যেই রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, যেটা এই যেটা আমরা একনেকে পাশ করলাম মাতামরি থেকে, আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যেই রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যেই রাস্তাটি, মেইন যেই রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্যে বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন, ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন, মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে, লবণ চাষি আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগেই বক্তব্য শুনেছি, এবং কয়েকদিন আগে, ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ডেকে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক, লবণ চাষি,
তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না। তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেট উপস্থাপন, সংসদের মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানব না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থাকে প্লেনে, পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি একটি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম বাজারে বেড়েছে, বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে, অনেক ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়। যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো, সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে, সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস যাবে তাদের 800 থেকে 1000 টাকা, আগে যেইখানে খরচ বেশি হতো এখন সেইখানে খরচ কম হবে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বহু হার্টের রোগী আছে, বহু মানুষ, আমাদের আত্মীয় স্বজন, মা, ভাই, বোন, পরিবারের সদস্য, অনেকেরই হার্টের অসুখ আছে না? এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো, সেইগুলো আমরা ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্সগুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে? আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য যে স্টেন্টিংয়ের জন্য যে আগে 1 লক্ষ 1.25 লক্ষ টাকা খরচ হতো, সেটি কমে এখন প্রায় 50-60 হাজার ভিতরে চলে যাবে, অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট থেকে যে আগে যেখানে 1 লক্ষ টাকা খরচ হতো, সেইখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয়, তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো ভাই? পক্ষের হলো।
এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পায়। এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়, ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। ফলে এই লেন্স কিনতেও আগে যেই খরচ হতো সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের সময় চোখের অপারেশন হবে তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনরা, এখন আসেন, আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম। কি দেখলাম? কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো এই বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানব না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি, এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। ঠিক শুনেছেন না? দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোনো রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি 1971 সাল থেকে 1996 সাল, 1986 সাল, 2008 সাল, প্রত্যেকটি সময় যখন এই দেশের মানুষের সামনে সংকট আছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখব যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখেছি সেই সময়েও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের মানুষকে কি বলেছিলাম? যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, 20 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী, মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে। মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে
প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে তুলে দিব, যাতে করে এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকোনোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে 2 দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10,000টি পরিবারকে এই আগামী, অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা 42 লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায়, তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেট মানি না, মানব না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে? এই মা বোনেরা অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক। আসেন এবার, একটু আগে যে আমি লবণ চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব ইনশাল্লাহ। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন, সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা 2,500 টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ, সার, কীটনাশক, ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে, সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই, এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা না, সে লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে। মৎস্য চাষি আছে, এই এলাকায় বহু মানুষ আছে যারা চিংড়ি ঘেরের ব্যবসা করে, চিংড়ি চাষি করে না, তাদেরকেও এটা দিব। আবার যারা ধান চাষ করে তাদেরকেও দেবো ইনশাল্লাহ। আগামী 1 বছরে প্রতি উপজেলায় প্রায় 8,000 কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি, এই 40 লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায়, তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদেরই তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা যারা মুসলমান, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, অন্য অন্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে। এই অনেক মসজিদ বা অন্য অন্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে, ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্টভাবে জীবনযাপন চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, ভোটের কালি শুকনোর আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী 1 বছরের মধ্যে আমরা আরও কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না? খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না? এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে। বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়। কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে, সেই শিল্পে কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে? বলেন তো ভাই। বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে, বেকার যারা আছে, তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এই সব কাজ আমরা করতে যাই। শুধু এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, কি বলে? আরে ভাই ধৈর্য ধরো না, এই পোলাপনের এই একটা প্রবলেম, ধৈর্য ধরে না, ধৈর্য ধরো। এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে 50 বেড দেখেন, এই 50 বেডে 30 বেড, প্রথম যেই 30 বেড সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন সারা বাংলাদেশে। পরবর্তীতে যে 20 বেড, অর্থাৎ 50 বেডের যে 20 বেড, সেই 20 বেড করেছিলেন বেগম খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার সমগ্র বাংলাদেশে যত উপজেলা আছে, যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে। যেটি 30 বেড আছে সেই 30 বেডকেও ইনশাল্লাহ আমরা 100 বেডে রূপান্তরিত করব, যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষ, উপজেলার মানুষ, পৌরসভার মানুষ যাতে দূরে যেতে না হয়, চট্টগ্রামে যেতে না হয়, ঢাকায় যেতে না হয়, যাতে করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যাতে সঠিক স্বাস্থ্য সেবা তারা পায়। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে আমরা রূপান্তরিত করতে পারি। এইটি কি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের পক্ষে নাকি স্বার্থের বিরুদ্ধে? বলুন তো। স্বার্থের পক্ষে। তাহলে প্রিয় ভাইরা, আবার প্রশ্ন করি আপনাদের কাছে, যারা এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করলো রাজপথে, যারা এই বাজেটের বিপক্ষে বক্তব্য দিল, তারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের পক্ষে কথা বলল না স্বার্থের বিরুদ্ধে কথা বলল? স্বার্থের বিরুদ্ধে কথা বলল। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে দেশের মানুষের সামনে যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, বলেছিলাম, মনে আছে?
আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি, যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে, যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছিল। এবং ষড়যন্ত্র করে তারা, আমরা দেখেছি কিভাবে 1981 সালে শহীদ জিয়াকে হত্যা করেছিল। আমরা দেখেছি কিভাবে মাসের পর মাস, দিনের পর দিন হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বিএনপি যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছিল, আমরা দেখেছি কিভাবে বিএনপিকে হুমকি প্রদান করা হয়েছিল, এই দেশের জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে হরতাল ডাকা হয়েছিল এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে আমরা থাকতে দেব না। মনে আছে আপনাদের? মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক যাদেরকে সাথে নিয়ে তারা বলেছিল কথা, যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না। এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে আজ থেকে 2 বছর আগে। স্বৈরাচারকে বিজয় করে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের সূচনা করেছে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও যাত্রা শুরু করেছে। কিন্তু স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কাছে আমি পরিষ্কারভাবে আজকে তুলে ধরতে চাই যে আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। প্রতিবার যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, সেই 90 সালেই হোক, সেই 2024 সালের 5ই আগস্ট হোক, প্রতিবার বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবার গণতন্ত্রকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সব সময় আমি একটি কথা বলি, আমাদের রাজনীতির সকল শক্তির উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে, সেই জনগণের শক্তিতে বলীয়ান হয়ে বিএনপি তার সকল পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে হাত দিয়েছে, কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেই কথাটি একই সাথে বলি যে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে নতুনভাবে বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। যে বাজেট আমরা দিয়েছি, এই বাজেট দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। যেই বাজেট আমরা উপস্থাপন করেছি, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে
কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ। কি নতুন কথাটি? করব কাজ সবার জন্য বাংলাদেশ। একসাথে আছেন আমার সাথে আপনারা সবাই ইনশাল্লাহ। আর এই এলাকার উন্নয়নের জন্য যে যে কাজ করতে হবে, কারণ আমি বক্তব্যের প্রথমেই বলেছি যে বিএনপিকে যতবার দেশে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটি সময়ে কক্সবাজারের মানুষ 4টি আসন বিএনপিকে উপহার দিয়েছে। ইনশাল্লাহ এই এলাকার উন্নয়নের জন্য বিএনপি অতীতে যেভাবে কাজ করেছে, ইনশাল্লাহ বিএনপি এই এলাকার কক্সবাজার জেলার উন্নয়নের জন্য ভবিষ্যতেও ইনশাল্লাহ একইভাবে কাজ করবে এবং একসাথে আমরা কাজ করব, একসাথে আমাদেরকে দেশকে গড়ে তুলব সবার জন্য ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।